করে কিভাবে নিষ্পত্তি করতে হয়, মাঝখানে আম, মধ্যবর্তী পেমেন্ট যেটা সেটাও কিভাবে করতে হয় সেটা আমরা দেখে ফেলবো। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তীতে সেশন পরবর্তী সময়ে আমাকে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। প্রথমেই আমি আমার দাপ্তরিক লগ ইন যাচ্ছি। যে দেখতে পাচ্ছি যে ই ফাইলিং লগ ইন বলে একটা অংশ আছে, সেখানে প্রবেশ করছি। প্রবেশ করলে দ্বিনথি এবং পাসওয়ার্ড চাবে। সেই দ্বিনথির আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন ক্লিক করলে এই পেজ আমাকে নিয়ে চলে আসবে, মানে আমার ব্যক্তিগত ড্যাশবোর্ডে আমাকে নিয়ে চলে আসে। যেহেতু আমার এখানে আগের থেকে লগ ইন করা ছিল সেহেতু সরাসরি লগ ইন হয়ে গেল। এবার যেহেতু আমার কাছে একটা নতুন আবেদন এসেছে, সেই আবেদনটা আমাদের ডিসি স্যার, এডিসি স্যার, সহকারী কমিশনার তা হয়ে আমার ডেস্কে এসেছে। তো আমি এখন সরাসরি সেই আবেদনে চলে যাচ্ছি। আমার কাছে আবেদন পত্র পেন্ডিং আছে। আগত আবেদনে ক্লিক করলে এখানে সরাসরি আমি দেখতে পাচ্ছি যে 90টি আগত আবেদনে আমার পেন্ডিং রয়েছে, আমি সেখানে প্রবেশ করছি। আচ্ছা, এবার আমি দেখতে পাচ্ছি লৌহ ও ইস্পাত বিক্রয়ের লাইসেন্স সংক্রান্ত দুটি সেবা আমার কাছে পেন্ডিং রয়েছে, তা আমি এখানে দুইয়ের মধ্যে ক্লিক করছি। এবার আমি দেখতে পাচ্ছি নাগরিক মুহতাসিম আল হক। এই মুহতাসিম আল হক কিন্তু দাপ্তরিক মুহতাসিম আল হক না, মানে একজন নাগরিক একটা আবেদন করেছে। একইভাবে দেখতে পাচ্ছি কৌশিক সরকার, আরেকজন নাগরিক আবেদন করেছে। এখন আমি মনে মনে করি যে মুহতাসিম আল হক যে আবেদনটি করেছে সেটি আমি প্রসেস করব। দেখুন এখানে কিন্তু ফোন নাম্বার দেয়া আছে এবং আবেদনের নম্বর দেয়া আছে। এই আবেদনের নম্বরটা আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি আপনাদের একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। এই আবেদনের নম্বরটা যদি কপি করি, আমি একটু কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। আপনি প্রথমত এখানে যদি অনেকগুলো আবেদন থাকে অনেকজনের, আপনি সরাসরি কারো আবেদনের নাম্বার জানলে বা নাম জানলে অথবা ফোন নাম্বার জানলে এই যে অনুসন্ধান করুন সেখান থেকে খুঁজে নিতে পারবেন, শুধু তার আবেদনটাই দেখাবে। একইভাবে আপনি ফোন নাম্বার দিলেও একই তার আবেদনটাই দেখাবে। একটু যদি আমরা খেয়াল করি, এবার আমি কৌশিক সরকারের ফোন নাম্বারটা কপি করেছি। দেখুন এখানে কৌশিক সরকারের ফোন নাম্বারটা আমি যদি পেস্ট করে দেই কেবলমাত্র কৌশিক সরকার কি দেখাচ্ছে। আচ্ছা, এইবার আমি এখানে দেখতে পাচ্ছি আবেদন নম্বরটা আমি আরেকবার একটু কপি করে নিচ্ছি। আবেদনের গতিবিধি আপনারা যদি একটু দেখেন বাম পাশে আবেদনের গতিবিধি বলে একটা জিনিস আছে। আপনার ডেস্ক থেকে আপনি যখনই আবেদনের নম্বরটা জানবেন, যে কোনো ধাপে আপনি যদি এখানে আবেদনের গতিবিধি ক্লিক করে এই যে আবেদনের গতিবিধি সমূহ ক্লিক করে পেস্ট করে দিয়ে দেখেন, দুঃখিত এখানে ফোন নম্বরটা কপি হয়ে গিয়েছে, আমি আবার একটু কপি করে নিচ্ছি। দেখুন আমি আবেদনের নাম্বারটা কপি পেস্ট করে যখন ক্লিক করছি আমাকে কিন্তু ডেস্ক দেখাচ্ছে। আপনাদের সকল ডেস্ক এখানে আস্তে আস্তে নিচের দিকে দেখতে পাবেন যে কোন ডেস্কে কি কাজ হচ্ছে, কত মিনিট কত সেকেন্ডে সেটি প্রবেশ করেছিল, দেখতে পাবেন। তো এই পর্যায়ে আমি যেহেতু সন্তুষ্ট হয়েছি যে এটা আমার ডেস্কে আছে, আমাকে কাজ করতে হবে, আমি এখন সরাসরি আবেদনের ভিতরটা একটু দেখে নিচ্ছি। দেখছি যে আমি একজন অংশীদার আছে, কামরুল ইসলাম, এবং আবেদনকারীর নাম মুহতাসিম আল হক। তিনি একটি ডিলিং লাইসেন্স চাচ্ছেন লৌহ ইস্পাত বিক্রয় সংক্রান্ত। তিনি পেমেন্ট দাখিল করেন নাই, যেহেতু নতুন লাইসেন্স আমরা তদন্তের পরে পেমেন্ট গ্রহণ করব আজকে। এবং সকল সংযুক্তি তিনি সঠিকভাবে দাখিল করেছেন দেখে আমার কাছে এটাই মনে হচ্ছে। তাহলে আমি এখান থেকে নথিতে উপস্থাপন দিয়ে দিচ্ছি। নথিতে উপস্থাপন দিয়ে এখানে আমার বেশ কিছু আবেদন আছে, আমি এখানে লৌহ ইস্পাত বিক্রয় লাইসেন্স সংক্রান্ত নথি মাইগভ টিম যেটি রয়েছে সেখানে উপস্থাপন করছি। উপস্থাপন করার সাথে সাথে আপনি এখান থেকে শুরুর কাজ হচ্ছে নতুন অনুচ্ছেদ নিয়ে এখানে একটি বিষয় সংযুক্ত করা। প্রথমত বিষয় কিছু সাজেশন চলে আসে, অথবা এই পাশ থেকে আপনারা এরকম করে কপি করে এখানে টান দিয়ে নিয়ে বসিয়ে দিতে পারেন।
অথবা কপি পেস্টও করতে পারেন, যেটি সুবিধা হয় সেভাবে করতে পারবেন। তা আমি আপাতত লৌহ ইস্পাত বিক্রয় লাইসেন্স প্রাপ্তির আবেদনের আগে একটু আবেদনকারীর নামটা যুক্ত করে রাখছি, যাতে আমার খুঁজে পেতে সহজ হয়। এখান থেকে কপি করে পেস্ট করে দিচ্ছি। মুতাসিম আল হক এর লৌহ ও ইস্পাত বিক্রয় লাইসেন্স প্রাপ্তির আবেদন দিয়ে আমরা এখানে সেভ করে দিলাম। তাহলে আমার প্রথম কাজটা শেষ, যে নোটের বিষয়টা আমার যুক্ত করার কথা ছিল সেটা আমি যুক্ত করে ফেলেছি। আমার দ্বিতীয় কাজ হবে যে একটা নোট লিখে একটা খসড়া পত্র দিয়ে সেটা সহকারী কমিশনার মহোদয় বরাবর প্রেরণ করা, যাতে তদন্তের জন্য একজন তদন্তকারী নিযুক্ত করা যায়। তাহলে আমি একটু নতুন অনুচ্ছেদ নিয়ে এখানে লিখতে পারি যে প্রাথমিক যাচাই বাছাই সম্পন্ন এরকম একটা নোট। আচ্ছা, আমি এরকম একটা নোট লিখলাম যে প্রাথমিক যাচাই বাছাই সম্পন্ন হয়েছে, তদন্তকারী কর্মকর্তা নিয়োগের নিমিত্ত খসড়া পত্র উপস্থাপিত সদয় অনুমোদনের জন্য দিয়ে আমি এখান থেকে সংরক্ষণ ও খসড়াকরণ দিচ্ছি, কারণ আমাকে একটা পত্র তৈরি করতে হবে। আর যদি আমি শুধু এই নোটটাকে সেভ করতে চাইতাম তাহলে আমি সংরক্ষণ করতাম। যেহেতু পত্র তৈরি করব, সংরক্ষণ ও খসড়া দিলাম। এখান থেকে বাছাই করছি অফিস স্মারক। স্বাক্ষরকারী দিচ্ছি আমাদের সহকারী কমিশনার বা শাখা কর্মকর্তা একজনকে। তার নাম হচ্ছে মোহাম্মদ সুজন, আমি তাকে যুক্ত করে নিচ্ছি স্বাক্ষরকারী হিসেবে, মানে এই যে অ্যাপ্রুভার ট্যাগের মধ্যে তার নামটা পড়ে যাবে, কিন্তু এগুলো কাটা যাবে না। কখনোই আমাদের এই ট্যাগগুলো ডিলিট করার সুযোগ নেই। এবং আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে আমাদের যে কোনো পত্র লেখা শুরু করার আগে আমরা এই স্বাক্ষরকারী প্রাপক এগুলো একটু যুক্ত করে নিতে হবে। যোগ করুন। আমি এখানে যোগ করার ফলে সে চলে আসলো। প্রাপক হবেন তদন্তকারী কর্মকর্তা, যিনি হবেন তিনি, ধরে নিচ্ছে আমাদের আসমানিকা কেয়া, তিনি হচ্ছেন তদন্তকারী কর্মকর্তা, তাহলে তাকে আমি প্রাপকে যুক্ত করলাম। এখানে প্রাপক সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে তারপর যোগ করুন। আচ্ছা, দৃষ্টি আকর্ষণ দিব হচ্ছে ডিসি স্যারকে বা ডিসি স্যারের গোপনীয় সহকারীকে। তাহলে এখান থেকে ধরে নিচ্ছি উম, তিনি আমাদের এসিকন মহোদয়, ধরে নিচ্ছি এখান থেকে। আচ্ছা, এবার প্রেরক এবং অনুলিপি, অনুলিপি এবং প্রেরক আমার তদন্ত পত্রে খুব একটা প্রয়োজনীয় নয়, যেহেতু আমি সরি, অনুলিপি আমরা দিতে পারি, অনুলিপি আমরা একজনকে দিয়ে রাখি। আর প্রাপক, সরি, দৃষ্টি আকর্ষণ এখানে প্রয়োজনীয় নয়, কারণ আমরা মূলত ডিসি স্যারের গোপনীয় সহকারী যিনি আছেন তাকে আমরা হচ্ছে অনুলিপি দিয়ে থাকি। তাহলে আমি দৃষ্টি আকর্ষণটা কেটে দিলাম। যেহেতু এখানে একবার দৃষ্টি আকর্ষণ আমরা দিয়েছিলাম, এই লেখাটা ছিল, আমি এটা কেটে দিলাম। তার পরিবর্তে আমি এখন অনুলিপি দিয়ে দিচ্ছি। অনুলিপি দিচ্ছি ডিসি স্যারের গোপনীয় সহকারীকে, যুক্ত হয়ে গেলেন তিনি। এইবার আমি আমার কিছু পত্রের বডি লিখে নিচ্ছি। এখানে আমি খুব সংক্ষেপে তদন্তকারীর নামটা শুধু লিখে দিচ্ছি, আপনারা এটা ভাষাটা আপনাদের কাছে লেখাই থাকে। তো আমি এখানে লিখে দিচ্ছি তদন্তকারী জনাব আসমা আনিকা। এইটুকু লিখাতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা তদন্তকারী নিয়োগ করে পত্র তৈরি করেছে। আচ্ছা, এ পর্যায়ে আমি সংরক্ষণ প্রেস করছি। পত্র সফলভাবে যুক্ত হয়েছে। এবার আমরা যদি একটু দেখতে চাই পত্রটা, আমরা চাইলে এই পাশ থেকে খসড়া পত্রটা দেখতে পাচ্ছি এবং পত্র সমূহ খালি থাকার কথা। আচ্ছা, এটা এখানে চলে এসেছে।
সমস্যা নেই, আমরা এখন এটা সরাসরি প্রেরণ করে দিব। দেখতে পাচ্ছি যে কোনো, আমি এখানে কিন্তু কোনো কার্যক্রম বাছাই করিনি, শুধুমাত্র একটা নোট লিখেছি যে প্রাথমিক যাচাই বাছাই সম্পন্ন, তদন্তকারী কর্মকর্তা নিয়োগের নিমিত্ত খসড়াপত্র উপস্থাপিত সদয় অনুমোদনের জন্য। একই সাথে তদন্তকারীর নাম প্রস্তাব করে একটা খসড়া পত্র তৈরি করেছি, যেটা আমি এখন প্রেরণ করছি। মোহাম্মদ সুজন, তিনি সহকারী কমিশনার এবং আমাদের শাখা কর্মকর্তা। আমার ডেস্ক থেকে আমি বের হয়ে যাচ্ছি, এটা ছিল নথি উপস্থাপনকারীর ডেস্ক। এবার আমি চলে যাচ্ছি সহকারী কমিশনার মহোদয়ের ডেস্কে। আচ্ছা, এইবার আমরা শাখা কর্মকর্তার ডেস্কে আছি। শাখা কর্মকর্তার ডেস্কে একটা নথি এসেছে, সেখানে কিন্তু আবেদন আসে নাই, কারণ আগত আবেদনটা আমরা একটা নথিতে উপস্থাপন করে তারপর প্রেরণ করেছি। তাহলে আমরা আগত নথিতে যাব। আগত নথিতে যে লৌহ ইস্পাত বিক্রয়ের লাইসেন্স এই সংক্রান্ত 17টি নোট আছে, তা আমি প্রবেশ করছি নোটগুলোতে। দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের নোট আছে, তার মধ্যে আমরা এখন মাইগ অফ টিম নামে একটা নোট থাকবে, এই যে মাইগ অফ টিম, সেটি আমরা প্রবেশ করব। সর্বমোট নোট 2। এর মধ্যে দেখতে পাচ্ছি মোতাসিম আল হকের লৌহ ও ইস্পাত বিক্রয় লাইসেন্স প্রাপ্তির আবেদন। যেহেতু নাগরিকের নামই দেওয়া আছে এখানে, আমার পক্ষে বোঝাটা কিন্তু খুব সহজ হয়ে গেল। এজন্যই বলেছি যে আপনারা যখন নোটের বিষয়বস্তু সংযোজন করবেন, তখন আবেদনকারীর নাম দিয়ে শুরু করলে আপনার জন্য সহজ হবে। আচ্ছা, এবার আমি প্রবেশ করছি নোটে। নোটে প্রবেশ করে দেখতে পাচ্ছি প্রথমত পূর্ববর্তী ডেস্ক থেকে একটা কমেন্ট এসেছে বা নোট এসেছে, যেখানে লেখা আছে প্রাথমিক যাচাই বাছাই সম্পন্ন। একই সাথে আমাকে একটা খসড়া পত্র অনুমোদনের জন্য দিয়েছে। দেখুন এখানে কিন্তু যেহেতু আমরা স্বাক্ষরকারী শাখা কর্মকর্তাকে দিয়েছিলাম, কেবলমাত্র তার ডেস্কেই আপনারা অনুমোদন এই বাটনটি পাবেন, অন্য কোনো ডেস্কে কিন্তু অনুমোদন বাটনটি থাকবে না। এই অনুমোদনের মানে হচ্ছে পত্র স্বাক্ষর। এটা কিন্তু নোট অনুমোদন করছে না সে, কেবলমাত্র এই যে সংযুক্তি পত্র 1, এই খসড়া পত্রটা তিনি স্বাক্ষর করছেন। তিনি প্রয়োজনে এখান থেকে সম্পাদনাও করতে পারবেন, কিন্তু যেহেতু আমার দেখতে পাচ্ছি যে পত্রটা ঠিক আছে, অনুমোদন ক্লিক করে দিচ্ছি। আমাকে বলছে পত্র সফলভাবে অনুমোদিত হয়েছে, এবং অনুমোদন হয়ে গেলে একই সাথে জারি বাটন চলে আসে, সাথে সাথে জারিও ক্লিক করতে হবে। পরপর দুটি কাজ যখন হয়ে যাবে, তখন আমার পত্রটা পুরোপুরি প্রস্তুত। তখন আমাকে আর এখানে কোনো বাটন দেখাবে না, শুধু পত্র 1 দেখাবে। এই অবস্থায় আপনি খসড়া পত্র ব্ল্যাঙ্ক দেখবেন, কিন্তু পত্র সমূহতে গেলে আপনি আপনার পত্রটা দেখতে পাবেন। কি কারণে আমরা শাখা কর্মকর্তাকেই অনুমোদন বা স্বাক্ষর এবং জারি দুটো কাজই করতে বললাম? দেখেন, দুইটা স্বাক্ষর পড়ে যায় আমরা জানি পত্রে। একটা হচ্ছে সদয় অবগতি এবং কার্যার্থের জন্য আপনার একটা পরে, আরেকটা পরে হচ্ছে পত্রের নিচে। এখন আপনি যদি এটা দুই ডেস্কে দুইবার ক্লিক করেন, মানে অনুমোদন করেছে শাখা কর্মকর্তা, আবার জারি করেছেন আপনি নিজে, সেক্ষেত্রে যেটা হবে এখানে আপনার স্বাক্ষর পড়ে যাবে, আর এই স্বাক্ষরটা শাখা কর্মকর্তা থাকবে, যেটা আমরা পারি না চাইলেই পত্রে। এই জন্য আমরা এই ডেস্কে দুটা ক্লিক করলাম, যাতে এই স্বাক্ষর এবং এই স্বাক্ষর, দুটা স্বাক্ষরই এখান থেকেই পড়ে। যেহেতু আমার পত্র রেডি, এখান থেকে আমি এখন তদন্তে প্রেরণ করে দিব। তদন্তের জন্য কি করতে হবে? নতুন অনুচ্ছেদ নিতে হবে, এখান থেকে তদন্ত প্রতিবেদনের জন্য প্রেরণ দিতে হবে, এখান থেকে পত্র বাছাই করতে হবে। হয়ে গেলে তদন্তে প্রেরিত। তদন্তে কার কাছে পাঠাবো? সাধারণত আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার যারা আছেন তাদের ডেস্কে প্রেরণ করে দিই, ইউএনও স্যারকে। তো সেই কাজ করতে চাইলে আমাকে প্রথমেতে এখান থেকে একটা কার্যক্রম বাছাই করতে হবে, এখানে একটা নোট লিখতে হবে, সর্বশেষ এখানে পত্রটা বাছাই থেকে যুক্ত করতে হবে। এই পত্রটা মূলত এই যে পত্রটা মাত্র স্বাক্ষর করলাম সেই পত্রটাই। আপনি যদি আরো অনেকগুলো পত্র এখানে থাকতো, বাছাই করুন আপনি লিস্ট দেখতে পেতেন, তার মধ্যে থেকে যেই নাম্বারটা এখানে আছে সেই নাম্বারটাকেই সিলেক্ট করতে হতো। আচ্ছা, আমি এখন শুধু সংরক্ষণ করতে হবে। শুধু সংরক্ষণ করে
তদন্তকারী কর্মকর্তা বা ইউএনও স্যার বা ম্যাজিস্ট্রেট যারা আছেন তাদের ডেস্কে আপনি প্রেরণ করে দিবেন। প্রেরণ, এখানে আপনি চাইলে মন্ত্রণালয় অনুসারে যেতে পারেন। ইউএনও স্যারদেরকে খুঁজে পেতে চাইলে আপনাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যেতে হবে, যে তারপরে সংশ্লিষ্ট উপজেলার নাম লিখতে হবে। ধরেন আপনি পটিয়া চট্টগ্রামে পাঠাতে চাচ্ছেন, তাহলে আপনাকে পটিয়া লিখতে হবে। পটিয়া লিখলে দেখেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পটিয়া চট্টগ্রাম লেখাটা চলে আসছে। আচ্ছা, আমি যেহেতু আমাদের অফিস যেটা এটুআই, এটুআই দিয়ে এই কাজটা করব, আমি নিজ দপ্তর অনুসারে যাচ্ছি। যে আমি এখান থেকে মাই গভ টিম দিচ্ছি। মাই গভ টিমে গেলে পরে আমি যেমনটি বলেছিলাম যে আসমা আনিকা কেয়া, তিনি হচ্ছেন আমাদের তদন্তকারী কর্মকর্তা, তার ডেস্কে প্রেরণ করে দিচ্ছি। এখন শাখা কর্মকর্তা ডেস্ক থেকে যখন তদন্তে চলে গেল, তিনি দেখতে পাবেন তদন্ত কার্যক্রমের তদন্তের জন্য প্রেরিত, আবারও বলছি তদন্তের জন্য প্রেরিত, এই জায়গাটাতে সকল আবেদন যেগুলো চলে গিয়েছে তদন্তের জন্য কারো না কারো কাছে, সেগুলো দেখাচ্ছে। যেমন দেখেন লৌহ ইস্পাত বিক্রয়ের লাইসেন্স একটা আবেদন দেখাচ্ছে, যেটা তদন্তের জন্য তিনি প্রেরণ করেছেন। মোহাম্মদ সুজন সহকারী কমিশনার প্রেরণ করেছেন একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তদন্তের জন্য। তো মুহতাসিম আল হক, এখানে আবেদনকারীর বিস্তারিত তথ্যটা দেখা যাচ্ছে। একই সাথে তিনি যদি এখানে আই বাটনে ক্লিক করেন, ক্লিক করলে পত্রও দেখতে পাবেন। এই যে দেখেন, ভিতরে প্রবেশ করলে পত্র দেখুনে ক্লিক করলে আপনি যে পত্রটা স্বাক্ষর করে পাঠিয়েছেন তাকে সেই পত্রটা দেখা যাচ্ছে। আবারও একটু দেখুন, তদন্তের কার্যক্রমে ক্লিক করে তদন্তের জন্য প্রেরিত, সেখানে প্রবেশ করে আমি এই যে মুহতাসিম আল হক নাগরিকের নামও দেখতে পাচ্ছি। একই সাথে আপনি যেখানে দেখেন বিস্তারিততে ক্লিক করলে আপনি পত্র দেখুন বাটন দিয়ে মানে সহকারী কমিশনার যিনি আছেন তিনি শিওর হইতে পারলেন যে ঠিকভাবেই পত্র সহ আবেদনটা তদন্তের জন্য পাঠানো হয়েছে। তার মানে আপনার তদন্তের জন্য প্রেরিত অংশে না আসলে কিন্তু তদন্তে যাচ্ছে না, এবং এখানে আনতে হলে আপনাকে তদন্ত প্রতিবেদনের জন্য আমি যে একটা সিদ্ধান্ত বাছাই করেছি কার্যক্রম থেকে, তদন্ত প্রতিবেদনের জন্য প্রেরণ, ওই সিদ্ধান্তটা বাছাই করে তারপর প্রেরণ করতে হবে। তা না হলে নথি চলে যাবে ইউনো স্যারের ডেস্কে, যদি সিদ্ধান্ত না দেন আপনি। আচ্ছা, এইবার এই ডেস্কের কাজ শেষ, আমি তদন্তকারী ডেস্কে চলে যাচ্ছি। তদন্তকারী আসমা আনিকা কেয়া। মূলত এটা একটা ইউনো স্যারের ডেস্ক। তিনি একদম ফ্রেশ অবস্থায় লগ ইন করলেন, লগ ইন করার পরে এরকম একটা প্রিভিউ দেখতে পাবেন। ইউনো স্যারের কিন্তু অন্য কোনো কাজ নাই, ড্যাশবোর্ড, আবেদন, নথি এগুলোর কাজ তার নাই আপাতত আর কি। যেহেতু আমাদের উপজেলা পর্যায়ের সেবাগুলো আমরা সরাসরি এখনো আনিনি, তো তিনি সরাসরি তদন্তেই চলে যাবেন, যেহেতু তার কাছে ডিসি অফিস থেকে তদন্ত আসছে। এখন তদন্তে যেতে হলে কি করতে হবে, দেখেন এখানে একটা ম্যাগনিফাইং গ্লাস আছে, এই ম্যাগনিফাইং গ্লাসের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে তদন্তের জন্য গৃহীত যে অংশটা আছে সেখানে এই অনুসার দুটো আবেদন দেখতে পাবেন। ক্লিক করলেন, এবার দেখেন লৌহ ও ইস্পাত বিক্রয়ের লাইসেন্স নতুন, তিনি সংখ্যা 2 এই সংখ্যাটার উপর ক্লিক করলেন। ক্লিক করে মুহতাসিম আল হকের একটা আবেদন আছে। আবেদনের প্রেরক, এটা কিন্তু নাগরিকের নাম না, আবেদনের প্রেরক মোহাম্মদ সুজনের কাছ থেকে একটা এসেছে, মুহতাসিম আল হকের কাছ থেকে একটা এসেছে। এটার মানে হচ্ছে দুইজন ম্যাজিস্ট্রেট মনে করেন দুইটা আবেদন ইউনুস স্যারের কাছে পাঠাইছে তদন্তের জন্য। তা আমি জানি যে আমরা শাখা কর্মকর্তা ছিলেন মোহাম্মদ সুজন, তার আবেদনে প্রবেশ করছি। এখানে দেখা যাচ্ছে আবেদনকারীর নাম মুহতাসিম আল হক। আবার তো ভিতরে যাচ্ছি, গিয়ে তিনি ইউনুস স্যার প্রথমে আবেদনটা পুরোটা দেখলেন যে সম্পূর্ণ ঠিক আছে কিনা। দ্বিতীয় কাজ হচ্ছে তিনি পত্র দেখুন ক্লিক করে দেখবেন যে তাকেই আসলে এটা দেওয়ার কথা কিনা, তার নাম লেখা আছে কিনা। এই দেখেন তদন্তকারী জনাব আসমানিকা লেখা আছে এবং আমার ডেস্কেও আসমানিকা লেখা আছে। তিনি শিওর হইলেন যে ঠিক আছে, এটাই আমার আবেদন এবং এখানে তদন্ত করতে হবে। এবার তিনি ব্যাকে গিয়ে নাগরিককে একটা বার্তা প্রেরণ করবেন। কিরকম বার্তা, যে আগামী এত তারিখে একটা তদন্ত হবে, আগামী 1
11/2025 তারিখে সরেজমিন তদন্ত অনুষ্ঠিত হবে। এরকম একটা জিনিস দিয়ে পরবর্তীতে আপনারাই জানেন যে নোটিশে কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়। ইউনূস স্যার কিন্তু প্রেরণ করে দিলেন। প্রেরণ করার সাথে সাথে কিন্তু এই যে একটা বার্তা প্রেরণ করলাম, নাগরিক তার ফোনে একটা এসএমএস পেয়ে গেল। তার মানে নাগরিক কিন্তু শিওর হইলো যে কবে কয়টার সময় তার কাছে একটা তদন্ত হবে, সেদিন সে অন্যান্য কোনো কাজ আর রাখবেন, তদন্তের কাজটা সম্পন্ন করবেন। আচ্ছা, এইবার যেহেতু তদন্ত হয়ে গেছে, আমরা ধরলাম যে বার্তার প্রেক্ষিতে সেদিন তদন্ত পরিচালনা করলেন ইউনূস স্যার, সাক্ষাৎকার নিলেন, সব ঠিকঠাক থাকলো। এরপরে একটা তদন্ত প্রতিবেদন লিখতে হবে। সেই কাজটা কিভাবে করব? এখানে মার্ক করে তদন্ত প্রতিবেদন যুক্ত করুন সেই বাটনটাতে ক্লিক করলে আপনি দেখেন দুটো অপশন আছে। একটা অপশন হচ্ছে তদন্ত তৈরি করতে পারবেন আপনি আমাদের সিস্টেম থেকেই, অফিস স্মারকের পরিবর্তে প্রতিবেদন সিলেক্ট করতে হবে, পত্রের ধরন, প্রতিবেদন, এবং বাদ বাকি জিনিসটা একটা সরকারি ফরম্যাট আপনারা যেভাবে লিখতে চান। অথবা আমাদের ইউনো স্যাররা কমফোর্টেবল যেটাতে, এখান থেকেই সংযুক্তি তারা যোগ করে দেন। তাহলে আমরা এখানে একটা ক্লিক করে যে কোনো একটা তদন্ত প্রতিবেদনই আমরা সংযুক্ত করতে পারবো, যেটা আমার কম্পিউটারে তৈরি করা হয়েছে। আমি ধরে নিচ্ছি যে এখানে যে কোনো একটা ডকুমেন্টই আমার তদন্ত প্রতিবেদন। মনে করছি যে এই যে একটা তদন্ত প্রতিবেদন আছে এখানে দেখতে পাচ্ছি, এটা একটু দেখছি। জি, এখানে একটা তদন্ত প্রতিবেদন দেখতে পাচ্ছি, এখানে শুধুমাত্র নামটা সমস্যা। তা আমরা এইটাকে প্রতিবেদন মনে করছি, যে যুক্ত করে দিলাম তদন্ত প্রতিবেদন দিয়ে আমরা সংরক্ষণ করলে তদন্ত প্রতিবেদন সংযুক্ত। হ্যাঁ, দেখুন এরকম একটা লেখা চলে আসছে। এতক্ষণ কিন্তু আপনারা যুক্ত না করার আগে এখানে কোনো লেখা ছিল না, এখন হ্যাঁ লেখাটা চলে আসছে, মানে ইউনো স্যার শিওর হইলেন যে এই যে আবেদনটা, এটার প্রেক্ষিতে একটা তদন্ত প্রতিবেদন যুক্ত হয়ে গেছে। এইবার তার কাজ তো শেষ, সে এটা এখন প্রেরণ করে দিবে। কার কাছে? এটা সিলেক্ট করতে হয় না। দেখেন এখানে বলছে আপনি কি নথি উপস্থাপনকারী ডেস্কে প্রেরণ করতে চান। এখানে ব্যাপারটা হচ্ছে, যখন তদন্তে এসেছিল তখন কিন্তু দিয়েছে সহকারী কমিশনার মহোদয় বা শাখা কর্মকর্তা, কিন্তু যখন ব্যাক যাবে সেটাও যদি আবার এক একবার এক একজন ম্যাজিস্ট্রেটের ডেস্কে যায়, তাহলে কিন্তু আমরা হারিয়ে ফেলার একটা সম্ভাবনা থাকে। এই জন্য আমরা যেটা করেছি যে আপনি কি নথি উপস্থাপনকারীর ডেস্কে, মানে যেই ফাইলের যে তৈরি করেছেন তার ডেস্কেই সরাসরি চলে যাবে। এখানে আর সময় ক্ষেপণ হবে না আমাদের কোনো আলাদা করে। তো এই ডেস্কের মানে ইউনো স্যারের কাজ কিন্তু পুরোপুরি শেষ। তিনি যে পাঠিয়ে দিয়েছেন এটা শিওর হতে তিনি চাইলে আরেকবার তদন্ত কার্যক্রমে গিয়ে তদন্ত পূর্বক প্রেরিত এক এখানে ক্লিক করে দেখতে পারেন যে তদন্তে চলে গেছে কিনা। দেখেন লৌহ ইস্পাতের একটা আবেদন আছে, সে এখানে প্রবেশ করবে, প্রবেশ করে আবারও দেখতে পাবে আবেদনকারীর তথ্য। ভিতরে প্রবেশ করলে সর্বশেষে গেলে তিনি তার তদন্তের রিপোর্টটা দেখতে পারবেন, যেটা সংযুক্ত করেছেন। এই যে দেখেন সংযুক্তি 6 তদন্ত প্রতিবেদন, এটা কিন্তু যুক্ত হয়ে গেছে। তিনি শিওর হলেন যে আমার তদন্ত প্রতিবেদনটা সঠিকভাবে দাখিল হয়েছে। এবার এই ডেস্কের কাজ শেষ, এখন আমরা চলে যাচ্ছি নথি উপস্থাপনকারীর ডেস্কে সরাসরি। নথি উপস্থাপনকারী ছিলেন মুহতাসিম আল হক, আমরা তার ডেস্কে চলে যাচ্ছি। এইবার একটা বিষয় একটু দেখার মতো, এখানে কিন্তু নথি উপস্থাপনকারীর ডেস্ক, এখানে কিন্তু কোনো তদন্ত রিপোর্ট এসেছে, নথি আসে নাই, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। যখন আমরা শুনি ইউন অফিস থেকে আমাদেরকে জানানো হয় যে আমাদের তদন্ত রিপোর্টটা চলে এসেছে, আমরা কিন্তু ভুলক্রমে আমাদের নথি অংশে খুঁজি, কিন্তু রিপোর্ট আসলে কিন্তু নথি না। তাহলে আমরা তদন্ত কার্যক্রমে গিয়ে খুঁজবো কোথায়? তদন্ত পূর্ব গৃহীত, মানে তদন্ত হয়ে গেছে এবার আমি গ্রহণ করছি, এই জায়গাতে গেলে আমি আমার তদন্তের রিপোর্টটা পাবো, সেটাকে নথিতে উপস্থাপন করতে হবে। তাহলে লৌহ ইস্পাত বিক্রয় লাইসেন্স, এখানে গিয়ে আমি দেখতে পাচ্ছি এক মোহাম্মদ সুজন,
এই যে মুহতাসিম আল হক, এখানে তদন্ত প্রতিবেদন সংযুক্ত, হ্যাঁ। তা আপনি চাইলে এখানে মার্ক করে তদন্ত প্রতিবেদন দেখুনে ক্লিক করলে তদন্তের প্রতিবেদনটা দেখতে পাবেন যে ঠিক আছে কিনা। দেখা যাচ্ছে যে এখানে তিনি একটা পজিটিভ রেসপন্স দিয়েছে আমাদের ইউনো স্যার, মানে পজিটিভ একটা তদন্ত প্রতিবেদন, তাহলে আমরা এখানে সেবাটা দিব। তা আমরা এখানে মার্ক করে নথিতে উপস্থাপন দিয়ে দিচ্ছি। এরপর থেকে আপনি নথিতে উপস্থাপিত অবস্থায়, দুঃখিত, নথিতে উপস্থাপিত অবস্থায় দেখতে পাবেন। দেখুন, আমাদের কিন্তু প্রথম নোটে ছিল হচ্ছে তদন্তকারীর পত্র তৈরি করার কাজটা, দ্বিতীয় নোটে কাজ করলাম কি আমরা, মানে অনুচ্ছেদ নিয়ে তদন্ত প্রতিবেদনের জন্য প্রেরণ। আমি এটার কথাই বলেছিলাম যে কার্যক্রম থেকে তদন্ত প্রতিবেদনের জন্য প্রেরণ সিদ্ধান্ত না দিলে তদন্তের পরিবর্তে নথিটাই চলে যাবে ইউনো স্যারের কাছে। এই জন্য অবশ্যই একটা অনুচ্ছেদ নিয়ে শাখা কর্মকর্তা তদন্ত প্রতিবেদনের জন্য প্রেরণ সিদ্ধান্ত দিয়ে পত্র বাছাই করে প্রেরণ করবেন। আচ্ছা, এইবার আমরা অনুচ্ছেদ 6.2-তে দেখতে পাচ্ছি আমাদের তদন্ত প্রতিবেদনটা যুক্ত হয়ে গিয়েছে। ক্লিক করে আবার দেখতে পারবো আমি চাইলে। দেখলাম তদন্ত প্রতিবেদনটা সন্তোষজনক। এইবার যেহেতু এটা একটা নতুন ডিলিং লাইসেন্স, সেবার নামটা একটু দেখি। লৌহ ইস্পাত বিক্রয় লাইসেন্স প্রাপ্তির আবেদন, তাহলে নাগরিককে পেমেন্টের কথা বলতে হবে, তাকে আমি পেমেন্টে পাঠাবো। পেমেন্টে পাঠাতে চাইলে নথি উপস্থাপনকারী পাঠাতে পারবেন এখান থেকে, অথবা সহকারী কমিশনার মহোদয়ের ডেস্কে প্রেরণ করে সেখান থেকে ব্যাগ দিয়ে দেখাইতে হবে। তা আমি এখান থেকেই করছি কাজটা। নথি উপস্থাপনকারী ডেস্কে নতুন অনুচ্ছেদ নিতে হবে এবং কার্যক্রম বাছাই করতে হবে চালান যুক্ত করুন। খেয়াল করবেন, আরেকটা কিন্তু আছে ফি প্রদান করুন। আমরা জানি ডিসি অফিসের পেমেন্ট কিন্তু চালান যুক্ত করার মাধ্যমে হয়, সরাসরি কোনো বিকাশ রকেট নগদে পে করতে হয় না এখানে। এই জন্য আমরা ফি প্রদান করুন দিচ্ছি না, এটা দিলে কিন্তু আপনার বিকাশ পেমেন্ট চলে আসবে, নগদ পেমেন্ট চলে আসবে, ওগুলো আমার দরকার নাই। এখন চালান যুক্ত করুন দিচ্ছি, দিয়ে এখানে লিখবো তদন্ত প্রতিবেদন সন্তোষজনক, পেমেন্টের জন্য প্রেরিত। এখানে বিষয়টি হচ্ছে এই কাজটা কিন্তু আপনি চাইলে একবার সহকারী কমিশনার মহোদয় ডেস্ক ঘুরিয়ে এনে করতে পারেন। এখন আমি যেহেতু আমার এখানে সময় কম, এই জন্য এই নথি উপস্থাপনকারী ডেস্ক থেকে পেমেন্টে প্রেরণ করে আপনাদের দেখাচ্ছি। তো চালান যুক্ত করা হয়ে গেলে এখান থেকে সংরক্ষণ ও প্রেরণ করবেন কার কাছে, কার কাছে প্রেরণ করতে হবে, এটা হচ্ছে নাগরিকের কাছে, কারণ পেমেন্ট করবে নাগরিক। আপনি কিন্তু উপর থেকে অন্য কারোর কাছে প্রেরণ করবেন না, শুধু নাগরিকের কাছে প্রেরণ দিয়ে এখান থেকে সিলেক্ট করবেন, করে প্রেরণ দিয়ে দিবেন। প্রেরণ করে দিলে আপনাকে বলতে আবেদনপত্র সফলভাবে পাঠানো হয়েছে, এবং ডান পাশে দেখেন এটা কিন্তু, বাম পাশে, সরি, স্লো নেটের কারণে এরকম হচ্ছে। এখন আর আপনাকে কিন্তু এখানে দেখাবে না, সরাসরি আপনি আবেদনটা প্রেরণ করে দিচ্ছেন। তাহলে আমরা এখন কি করছি, এখান থেকে লগ আউট করে নাগরিক কিভাবে পেমেন্ট করবে সেই অংশটা আপনাদের একটু দেখাচ্ছি। পেমেন্টে চলে গেছে ফাইলটা। তো এবার আপনি মাই গভে যান, mygov.bd। এবার আমি নাগরিক হিসেবে লগ ইন করে পেমেন্ট করছি, কারণ ডিসি অফিস থেকে আমার তদন্ত রিপোর্ট হয়ে গেছে, আমাকে বলছে পেমেন্ট করতে। নাগরিক লগ ইন, লগ ইন। আচ্ছা, এবার আমি যাব আমার এই নামের উপরে ক্লিক করে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে গেলে আমাকে কি বলছে, প্রথম যে আবেদনটা দেখতে পাচ্ছি লৌহ ইস্পাত বিক্রয় লাইসেন্স প্রাপ্তির আবেদন, এখানে বলছে আবেদনের অবস্থা কি, পেমেন্ট সম্পন্ন করে চালান যুক্ত করুন। নাগরিক কিন্তু ঘরে বসে রিয়েল টাইম সব দেখতে পাচ্ছে এখান থেকে। পেমেন্ট সম্পন্ন করে চালান যুক্ত করুন। দেখুন, এর আগে আমি যে একটা মেসেজ দিয়েছিলাম যে আগামী এত তারিখে আপনার তদন্ত হবে, সেই মেসেজটাও কিন্তু নাগরিক ড্যাশবোর্ডে এসেছিল। সে মোবাইলে এসএমএস ও পেয়েছে, আবার এখানে মেসেজটা এখানে তার কাছে চলে এসেছে। আচ্ছা,
তো এখন আমি যেহেতু পেমেন্ট করতে চাচ্ছি, আমাকে কি করতে হবে খেয়াল করবেন। সংশোধন করুন বলে একটা বাটন আসছে। আমি যদি এক ঘর ব্যাকে যাই, ভিতরে ঢুকে সংশোধন করুন যে বাটনটা আছে এটাতে ক্লিক করতে হবে। এখানে একটু ভাষাগত চেঞ্জ আনতে হবে। এখানে আসলে আমাদের সংশোধন অবলিক প্রেরণ এরকম একটা বাটন আসবে, তার পরিবর্তে এখন শুধু সংশোধন আছে। তা আমরা এখানে ঢুকে সকল আবেদন দেখতে পেলাম এবং একই সাথে আমার আবেদনটা ব্যাক পেয়েছি। দেখেন এখানে লাইসেন্স ফি এর চালানের কপি, ভ্যাটের চালানের কপি, উৎসে করের চালানের কপি দেয়া আছে। নাগরিক এই অবস্থায় কি করবে, এই তিনটাকে যুক্ত করে দিবে। লাইসেন্স ফি এর চালানের কপি কি আমার, ধরেন একটা এ চালান কপি হবে, তাহলে এই যে এ চালানের একটা কপি আমি এখানে যুক্ত করে দিলাম, যেটা নাগরিক এ চালান সিস্টেমে গিয়ে পেমেন্ট করেছে। এ চালান কিভাবে পাবো, এই যে দেখেন এ চালানে পেমেন্ট করতে ক্লিক করুন, এ চালান পেমেন্ট এখানে দেয়া আছে, এটাতে ক্লিক করলে আপনি এ চালানের ওয়েবসাইটে চলে যাবেন। হুম, চলে আসলো। একইভাবে আপনার লাইসেন্স ফি 3,000 টাকা বলা আছে, সরকার নির্ধারিত ভ্যাটের পরিমাণ কত, উৎসে কর কত। এখন ভ্যাট কোড এবং উৎসে করের কোড পেতে চাইলে এই যে সেবার ফি ও কোড সংক্রান্ত তথ্য পেতে ক্লিক করুন। এটাতে ক্লিক করলে আপনাকে জেলা প্রশাসনের পেমেন্ট সংক্রান্ত তথ্যাদি দিয়ে দিবে। দেখেন এখানে যদি আমরা একটা জেলা আপনারটা খুঁজে পান, মানে সার্চ করেন, প্রত্যেকটা 64টা জেলারই এখানে আমাদের ভ্যাট কোড এবং উৎসে কর কোডটা দেয়া আছে। তো আপনাদের প্রতি বিনীত অনুরোধ, যদি আপনাদের কোডটা চোখে আসে, মানে সার্চ করে দেখেন, এরপরে যদি মনে হয় কোনো রকমের অসঙ্গতি আছে বা এখনো কোডটা বসানো হয় নাই, সেক্ষেত্রে একটু জেলার নাম সহ এই তথ্যগুলো আমাদের একটু প্রদান করবেন, আমরা এই ফাইলটাতে বসিয়ে দেবো সেটা। আচ্ছা, এইবার যেহেতু আমার দেখতে পাচ্ছি 3 রকমের পেমেন্টই এখানে করা, যুক্ত করা সুযোগ আছে, আমি এখানে যুক্ত করে দিচ্ছি 3 রকমের পেমেন্ট। এ চালানো মনে করে এটা ভ্যাটের চালানোর কপি যেটা আছে, এবং সর্বশেষ উৎসে করের চালানের কপি যেটা আমি ধরে নিচ্ছি সেটাও একই, কারণ তিনটাই আসলে এ চালানেই পেমেন্ট করলে তিনটা এ চালানের কপি হবে। সকল সবকিছু সংযুক্ত করা হয়ে গেলে আপনি আবেদনটি দপ্তরে দাখিল করুনে ক্লিক করে দেবেন। মানে নাগরিক এই কাজটা করছেন, তিনি দপ্তরে দাখিল করে দিলে আবারও দেখাবে আবেদনটি গৃহীত হয়েছে, মানে অলরেডি ডিসি অফিসে এটা চলে গেছে। এবার আমরা এই ডেস্ক থেকে, মানে নাগরিকের ডেস্ক থেকে বের হয়ে যাচ্ছি। আমরা সরাসরি নথি উপস্থাপনকারীর কাছে চলে যাচ্ছি, ই ফাইলিং লগ ইন দিয়ে। নথি উপস্থাপনকারী এবার সরাসরি নথি অংশে চলে যাবেন। নথি অংশে যে আগত নথি, লৌহ ইস্পাত বিক্রয় লাইসেন্স 20, এখানে মাই গভ টিম কোনটি সেটি সে খুঁজে বের করার চেষ্টা করবেন। এই যে মাই গভ টিম, মুহতাসিম আল হকের লৌহ ইস্পাত বিক্রয় লাইসেন্স প্রাপ্তির আবেদন। তিনি এখন যদি ডান পাশে বিস্তারিত ক্লিক করেন, তিনি নাগরিক যে পেমেন্ট করেছেন সেই 3টা ডকুমেন্ট এখানে পেয়ে যাবেন। দেখেন এই যে লাইসেন্স ফি এর চালানের কপি, ভ্যাটের চালানের কপি, উৎসে করের চালানের কপি, 3টা পেমেন্ট তিনি যখন দেখলেন তিনি নিশ্চিত হলেন নাগরিক পেমেন্ট সম্পন্ন করেছেন। প্রয়োজনে আমাদের এ চালান ভেরিফাইয়ের যে পেজটা আছে সেখান থেকে সে এ চালানটা ভেরিফাই করে নিতে পারবে। চালান যাচাই, যে এই বাটনে ক্লিক করলে আপনারা জানেন চালান ভেরিফিকেশনের ফর্মের মাধ্যমে চালানটা ভেরিফাই করা যায়। আচ্ছা, ভেরিফিকেশন কমপ্লিট হলে আপনারা সরাসরি খসড়া উপস্থাপন করে দেবেন। এখানে কার্যক্রম বাছাই করতে হবে খসড়া সার্টিফিকেট।
তারপরে এখানে লিখবেন তদন্ত প্রতিবেদন সন্তোষজনক। নাগরিক, নাগরিক না বলে আবেদনকারী বললে ভালো হয়। আবেদনকারী পেমেন্ট সম্পন্ন করেছেন, সেবাটি প্রদানের লক্ষ্যে বা নিমিত্ত খসড়া সার্টিফিকেট সদয় অনুমোদনের জন্য। যেহেতু আপনি এখানে খসড়া সার্টিফিকেট দিয়েছেন, আমরা এইভাবে একটা নোট লিখলাম, লিখে শুধু সংরক্ষণ করবেন, এখানে একটা নোট রাখবেন। শুধু সংরক্ষণ না করলে আপনার সার্টিফিকেট তৈরির অপশন আসবে না। তাহলে শুধু সংরক্ষণ দিলাম। শুধু সংরক্ষণ দেয়া হলে আপনারা দেখতে পাবেন যে ডান পাশে সার্টিফিকেটের একটা অপশন চলে আসছে, যেটা হচ্ছে সংযুক্ত করতে হয়। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমার ডিলিং লাইসেন্স প্রদানের যে ফরম্যাট আছে দেখেন, সেরকম একটা ফরম্যাট চলে আসছে। তার মধ্যে আমি সবার আগে স্বাক্ষরকারী যুক্ত করছি। স্বাক্ষরকারী কে হবে? নিজ দপ্তর অনুসারে শাখা কর্মকর্তা মোহাম্মদ সুজন। মাইগভ টিমে যাচ্ছি, মোহাম্মদ সুজনকে যোগ করে দিলাম। যোগ করলে এই যে জেলা প্রশাসকের পক্ষে মোহাম্মদ সুজন চলে আসলো। এবার আপনি একটুখানি এডিট করেন লাইসেন্সের নাম, লাইসেন্স নম্বর আমি 126 দিয়ে দিলাম। তারপরে মেয়াদ উত্তীর্ণের তারিখ দিয়ে দিলাম হচ্ছে 1 বছর পর, আজকে হচ্ছে 25/10, তাহলে আমি 25/10/2026 দিয়ে দিচ্ছি। 25/10/2026 এই পর্যন্ত তাকে ধরেন আপনি সময়সীমা দিলেন। সেন্ড ডেটটা এখানে দরকার নাই, আমার জারির তারিখটা এটা আমি কেটে দিচ্ছি। অংশীদার জনের নাম এখানে দেখেন শুধু কামরুল ইসলাম তার নামটা আসছে, আর কিছু কমা আসছে, কারণ এখানে 5 জন পর্যন্ত অংশীদার হইতে পারে, আমরা দিয়ে রাখছি। প্রয়োজনে আরো কেউ থাকলে তার নাম আপনারা লিখে দিবেন। 5 জন পর্যন্ত অটোমেটিক চলে আসবে তারা যদি আবেদন ফর্মে দিয়ে দেয়। তো যেহেতু কমাগুলো আছে আমি এগুলো একটু কেটে দিলাম। এবার মোটামুটি আমি একবার চেক করে দেখবো সব ঠিক আছে কিনা। বাকি তথ্য কিন্তু অটোমেটিক চলে আসছে। আবেদন ফর্মে নাগরিক যা দিয়েছিল তাই এখানে চলে আসছে। তো এগুলো আপনাকে আর আলাদা করে লিখতে হলো না, কাজটা কিন্তু সহজ হয়ে গেল। তা আমরা এখন সব যদি ঠিক থাকে, নিচে ডান পাশে দেখেন সংরক্ষণ। এই সংরক্ষণ করার আগে অবশ্যই আপনারা দেখে নেবেন এই জায়গাটাতে আপনার শাখা কর্মকর্তা বা সহকারী কমিশনারের নামটা পড়েছে কিনা। যদি পরে আপনারা সংরক্ষণ করে দেন। এইবার এটাকে প্রেরণ করে দেন আপনার শাখা কর্মকর্তার ডেস্কে, মোহাম্মদ সুজন তার ডেস্কে প্রেরণ করে দিলাম। সফলভাবে পাঠানো হয়েছে আমাকে বলছে। তা আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখান থেকে এবার আমি একটু মোহাম্মদ সুজন তার আইডিতে প্রবেশ করব, শাখা কর্মকর্তা। শাখা কর্মকর্তা ডেস্কে একটা নথি আসছে, সেই নথিটাতে গিয়ে আগত নথিতে ক্লিক করব। ক্লিক করলে প্রথমে অনেকগুলো সেবার নাম দেখবো, তার মধ্যে থেকে লৌহ ইস্পাত বিক্রয়ের লাইসেন্স, সেই সেবাটাতে প্রবেশ করব। প্রবেশ করার পরে মাই গভ টিম এখানে প্রবেশ করব, সর্বমোট 2 এখানে ক্লিক করে। এরপর মুহতাসিম আল হকের লৌহ ইস্পাত বিক্রয় লাইসেন্স পত্রের আবেদন প্রবেশ করলাম। তো সহকারী কমিশনার মহোদয় যেহেতু এখন নির্দেশক্রমে চূড়ান্ত অনুমোদন করবে, তিনি সবগুলো একবার খুলে খুলে দেখবে ছিল। একটা একটা করে দেখলেন। প্রথমে একটা তদন্তকারী কর্মকর্তার পত্র ছিল, তারপরে হচ্ছে সংযুক্তি, তদন্ত প্রতিবেদন, চালান যুক্ত করুন একটা সিদ্ধান্ত দিয়ে পাঠিয়েছিলেন, সেটাও হয়েছে। সর্বশেষ আপনি বলেছেন কি, যে তদন্ত প্রতিবেদন সন্তোষজনক, আবেদনকারী পেমেন্ট সম্পন্ন করেছেন, এই জন্য খসড়া সার্টিফিকেট অনুমোদন হচ্ছে। তো মূলত তিনি এখান থেকে ক্লিক করে অনুমোদন দিবেন। এই অনুমোদন হচ্ছে এই যতগুলো নোট যে এই পাশে লিখছেন সেগুলোকে অনুমোদন করা। তাহলে এখানে অনুমোদন লিখে এখানে তিনি লিখবেন নির্দেশক্রমে অনুমোদিত, কারণ এটা ডিসি স্যারের ডেস্ক ঘুরে আসার পরে সে এই কাজটা করবে। নির্দেশক্রমে
অনুমোদিত হয়ে গেল। শুধু সংরক্ষণ, শুধু সংরক্ষণ করা হলে এই পাশে দেখবেন সার্টিফিকেটের যে তৈরির বাটন ছিল সেটা হয়ে গেছে অনুমোদন বাটন। অনুমোদনে ক্লিক করে দিলেন। এবার এই অনুমোদনের মানে সার্টিফিকেট স্বাক্ষর করা। ডান পাশে মাত্র আমি যে অনুমোদনটা করলাম এটার মানে হচ্ছে সার্টিফিকেট স্বাক্ষর করা। আর এইখানে আমি যে অনুচ্ছেদে অনুমোদনটা দিয়েছি, কার্যক্রম অনুমোদন, এটা হচ্ছে মূলত আমার এই যে নোটটাকে অনুমোদন করা। দুইটার জিনিস কিন্তু আলাদা, আমাদের একটু মাথায় রাখতে হবে। তা আমাদের প্রায়শই যে ভুলটা হয়, আমরা একটা অনুমোদন করে মনে করে যে এখানে স্বাক্ষর পড়ে গিয়েছে, পরে স্বাক্ষরবিহীন পত্রটাই আমরা আমাদের নিচে প্রেরণ করে দিই। তা আপনারা আপনাদের স্যারদেরকে এই বিষয়টা একটু ওখানে অবগত করবেন যে এখানে অনুমোদনটা দিলেও সার্টিফিকেটে স্বাক্ষর করতে চাইলে ডান পাশে অনুমোদনটা করতে হবে এবং সর্বশেষ এই যে দেখেন মাঝখানের জারি বাটনে ক্লিক করতে হবে। এই দুটো কাজ করলেই আপনার সার্টিফিকেটে স্বাক্ষর পড়বে, তা না হলে কিন্তু স্বাক্ষর পড়বে না। তো পুরোটা প্রসেস হয়ে গেল কমপ্লিট। এখন আপনি শুধু এটাকে নথি উপস্থাপনকারীর ডেস্কে প্রেরণ করে দিবেন। তো নথি উপস্থাপনকারীর ডেস্কে প্রেরণ করে দিলাম। এ পর্যায়ে আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন যে স্বাক্ষর পড়েছে কিনা। আমি সরাসরি নথি উপস্থাপনকারী ডেস্ক থেকেই স্বাক্ষরটা দেখে নিচ্ছি এবং ফাইলটাকে নিষ্পত্তি করছি। এইবার আমরা এখানে গিয়ে নথি উপস্থাপনকারী যিনি ছিলেন মোতাসিম আল হক তার আইডিতে আমি প্রবেশ করছি। আগত নথি অংশে যাচ্ছি। লৌহ ইস্পাত বিক্রয় লাইসেন্স, এখান থেকে মাইগভ নথি যেটা আছে মাইগভ টিম সেখানে প্রবেশ করছি। এর মধ্যে দেখতে পাচ্ছি মোতাসিম আল হকের লৌহ ইস্পাত বিক্রয় লাইসেন্স প্রাপ্তির আবেদন, সেটাতে প্রবেশ করছি। প্রবেশ করলে আপনি এখন এই বিস্তারিততে গেলে নাগরিকের যে লাইসেন্সটা সেটা দেখতে পাবেন। সবার নিচে, সবার নিচে চলে গেলে আপনি জেলা প্রশাসক বা পক্ষে স্বাক্ষর সহ যে লাইসেন্সটা নাগরিক পাওয়ার কথা সেটা দেখতে পাবেন। আপনার কাজ সর্বশেষ অনুচ্ছেদের পাশে দেখেন নিষ্পত্তি করুন একটা বাটন, এই বাটনটা প্রেস করে নথিটাকে সম্পন্ন করা বা নোটটাকে ফিনিশ করা হয়ে গেলে আপনার কাজ কিন্তু শেষ, এই ফাইলটা নিষ্পন্ন হয়ে গেল। তো এই পাশ থেকে আমরা যেমনটি দেখতে পেলাম, আমরা এখন নাগরিকের প্রোফাইলে গিয়ে দেখবো নাগরিকও সেটা পেয়েছেন কিনা একই জিনিসটা। তা আমরা এখানে একটু মাই গভে প্রবেশ করি। এখান থেকে নাগরিক লগ ইনে প্রবেশ করছি। নাগরিক লগ ইনে লগ ইন পূরণে প্রবেশ করলাম। ড্যাশবোর্ড, এবার বলছে কি, এবার বলছে অনুমোদন দেয়া হলো লৌহ ইস্পাত বিক্রয় লাইসেন্স প্রাপ্তির আবেদন। ভিতরে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন যে সার্টিফিকেট সংগ্রহ করুন সংযুক্তি ডাউনলোড, এই ডাউনলোড শব্দটার উপর ক্লিক করলেই আপনি ডাউনলোড করতে পারবেন এখানে। এই যে পিডিএফটা আমরা যদি ওপেন করি, নাগরিক তার লাইসেন্সটা ঘরে বসে পেয়ে গেছে। তো এটার মানে হচ্ছে আমাদের কিছু কিছু ডিসি অফিসে প্র্যাকটিস আছে যে আমরা তাদেরকে একটা হার্ড কপি প্রিন্ট করে দিয়ে দিই, নাগরিক অফিসে চলে আসে। তো এটার আসলে প্রয়োজন নাই, কারণ হার্ড কপির আর কোনো ভ্যালিডিটি নাই। কিউআর কোড সম্বলিত একটা সফট কপি তাকে পাঠিয়ে দিয়েছেন, সে ঘরে বসেই সেটা পেয়ে গেছে। এখন কিন্তু আপনাকে হার্ড কপি আর কাগজ প্রিন্ট করে দেওয়ার কোনো দরকার নেই, সারা জীবনই তার এটা এখানে থাকবে। আবার যখন নবায়নের জন্য আবেদন করবে সেই নবায়িত কপিও তার এই ড্যাশবোর্ড অংশেই থেকে যাবে। ডুপ্লিকেট লাইসেন্সেরও কোনো প্রয়োজন নাই, কারণ লাইসেন্স হারানোরই কোনো সুযোগ নাই, যেহেতু আমাদের অনলাইনেই থাকছে জিনিসটা। তো আপনাদের সকলকে ধন্যবাদ পুরো প্রসেসটা দেখার জন্য। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ।